হ্যালো অ্যান্ড ওয়েলকাম। চলো, তো আজকের সেট 11 আমাদের, যেটা পার্লামেন্টের ওপর মেনলি কোশ্চেন আছে এবং আদার কোশ্চেন্সগুলো আছে, পুরো পলিটিটাকে আমি এক এক করে কভার করার চেষ্টা করছি, ঠিক আছে? তো আজকের পার্লামেন্টের ওপর আমাদের যে সেট, সেই সেট 11 শুরু করছি, ঠিক আছে? হু অ্যামাং দ্য ফলোয়িং হ্যাজ দ্য রাইট টু অ্যাড্রেস দ্য পার্লিয়ামেন্ট? এর মধ্যে কাদের পার্লামেন্টকে অ্যাড্রেস করার রাইট আছে, ঠিক আছে? অ্যাড্রেস করার মানে কি? মানে পার্লামেন্টে বসার বা পার্লামেন্টে গিয়ে কোনো সেশন চলছে সেখানে অংশগ্রহণ করার রাইট আছে, ঠিক আছে? সেটাই হচ্ছে এখানে বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার আছে। এদের মধ্যে আমি যদি পার্লামেন্টে বসার রাইট ধরি তাহলে সেটা একমাত্র হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার আছে, ঠিক আছে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার আর্টিকেল কত আগে অনেকবার বলেছি, এটা হচ্ছে 76। এবং বর্তমান যদি অ্যাটর্নি জেনারেল দেখি তাহলে আর ভেঙ্কটা রামানা হচ্ছে, ভেঙ্কটা রামানা রামানা আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আছেন। আচ্ছা, আর এই যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া পার্লামেন্টে সিটিং করতে পারবেন, এটা কত নম্বর আর্টিকেল বলা আছে? এটা আর্টিকেল 88-এ বলা আছে। আর্টিকেল 88-এ কি বলেছে? দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, দ্য AGI, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হ্যাজ দ্য রাইট, হ্যাজ দ্য রাইট টু স্পিক and take part in the proceedings of the both the houses of the parliament, in the proceedings of both the houses of the parliament, অর্থাৎ পার্লামেন্টের বোথ দ্য হাউসে আমাদের অ্যাটর্নি জেনারেলের স্পিক মানে বার্তা বা মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু এইখানে মনে রাখতে হবে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কিন্তু ভোট দান করতে পারেন না। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া পার্লামেন্টের সিটিংসে স্পিচ রাখতে পারেন, তার বক্তব্য রাখতে পারেন, কিন্তু ভোট দান করতে পারেন না, সেটাও আর্টিকেল 88-এই বলা আছে। চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, আগেও এটা হয়েছে, জ্ঞানেশ কুমার আছেন। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আমরা যদি দেখি তাহলে জাস্টিস VR গাওয়াই আছেন। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার, এটা একটা নতুন জিনিস। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার আমাদের যদি দেখি তাহলে আছেন অজিত দোভাল মহাশয়। তোমরা অনেকেই চেনো এনাকে, ঠিক আছে? বেশিরভাগ মানুষই চেনে, অপারেশন সিন্দুরের পর আরো ভালো করে চেনো তোমরা। অজিত দোভাল মহাশয় আছেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার অফ ইন্ডিয়া। চলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড? এদের মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ করছে না? ফান্ডামেন্টাল ডিউটিস আমি যদি দেখি, ফান্ডামেন্টাল ডিউটিস এইখানে করছি। ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে আমাদের USSR থেকে, এটা আমরা সবাই জানি। ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না, এটা পরে অ্যাড করা হয়েছে। কীভাবে অ্যাড করা হয়েছে? সেটা হচ্ছে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এর মাধ্যমে এটাকে অ্যাড করা হয়েছে। ওকে, চলো, ভালো কথা। কিসে অ্যাড করা হয়েছে? পার্ট 4A অফ দ্য কনস্টিটিউশন, একদম ঠিক আছে। আর্টিকেল যদি আমি বলি, আর্টিকেল কত? আর্টিকেল হচ্ছে 51A। 51A আর্টিকেলে এই ফান্ডামেন্টাল ডিউটিজের কথা বলা আছে। ওকে, ভালো কথা। ফান্ডামেন্টাল ডিউটিজে অ্যাড করা হয়েছে, কার রেকমেন্ডেশন অ্যাড করা হয়েছে? এটা রেকমেন্ডেশন হচ্ছে শরণ সিং কমিটি, শরণ সিং কমিটি। শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিজ যে কনসেপ্টটা, এটা অ্যাড করা হয়েছে। এটা USSR থেকে নিয়ে অ্যাড করা হয়েছে, ভালো কথা। দ্য স্টেটস, এই স্টেটসের যে কনসেপ্ট সেটা কোথায় বলা আছে? পার্ট 6-এ বলা আছে, একদম ঠিক আছে। এবং আর্টিকেল যদি আমি বলি তাহলে এই পার্ট 6-এ আর্টিকেল 152, আর্টিকেল 152 থেকে আর্টিকেল 237 অবধি আমাদের স্টেটের কথা বলা আছে। আর অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া পার্ট 13, এটা একদমই ঠিক নয়, কারণ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ইজ এ পার্ট অফ আমাদের ইউনিয়ন এক্সিকিউটিভ। তাহলে দ্য ইউনিয়ন, সেই ইউনিয়নের কথা আমাদের কোথায় বলা আছে?
ইউনিয়নের কথা আমাদের বলা আছে হচ্ছে পার্ট 5-এ, পার্ট 5। এবং এখানে যদি আমরা আর্টিকেল দেখি, আর্টিকেল, তাহলে এটা হচ্ছে 52 থেকে 151 আর্টিকেল পর্যন্ত হচ্ছে আমাদের ইউনিয়ন। এর মধ্যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আছেন, কারণ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার আর্টিকেল কত, 76 আমরা জানি। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে গেল? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আচ্ছা, পার্ট 13 যে ব্যাপারটা আছে, পার্ট 13-এ আমাদের কি বলা আছে না, পার্ট 13-এ আমাদের বলা আছে ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স উইথিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। উইথিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, এটার কথা হচ্ছে আমাদের আর্টিকেল 13-এ বলা আছে। চলো নেক্সট যাই। দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট কনসিস্ট অফ, ইন্ডিয়ান পার্লামেন্ট কি কি নিয়ে তৈরি? লোকসভা, রাজ্যসভা অবশ্যই আছে, লোকসভা, রাজ্যসভা অ্যান্ড প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার অবশ্য লোকসভারই পার্ট বলতে পারো, ঠিক আছে। স্পিকার অ্যান্ড লোকসভা, এগুলো সবই লোকসভার পার্ট। প্রেসিডেন্ট অ্যান্ড বোথ দ্য হাউসেস, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। প্রেসিডেন্ট অ্যান্ড বোথ দ্য হাউসেস, এটা নিয়ে হচ্ছে আমাদের পার্লামেন্ট গঠিত। এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 79-এ বলা আছে পার্লামেন্ট ইজ কনসিস্ট অফ প্রেসিডেন্ট অ্যান্ড কাউন্সিল অফ স্টেটস অ্যান্ড হাউস অফ পিপল। কাউন্সিল অফ স্টেটস, কাউন্সিল অফ স্টেটস, এটা মানে কি? এটা মানে হচ্ছে আমাদের রাজ্যসভা, রাজ্যসভা। এবং আরেকটা কি বলছে? হাউস অফ পিপল, হাউস অফ পিপল, এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের লোয়ার হাউস বা লোকসভা যেটাকে বলছে, ঠিক আছে। রাজ্যসভা হচ্ছে আমাদের আপার হাউস, আর লোকসভা হচ্ছে আমাদের লোয়ার হাউস। ওকে, চলো। হাউস অফ ইন্ডিয়ান পার্লামেন্ট আর প্রোডক্ট বাই হুম? হাউস অফ ইন্ডিয়ান পার্লামেন্ট কে প্রোডক্ট করতে পারে? প্রোরোগ, সামন, ডিজলভ, এগুলো সবগুলোর পাওয়ার আমাদের কাকে দেওয়া আছে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে দেওয়া আছে। অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া চাইলে আন্ডার আর্টিকেল 85 কোনো সেশনকে, মানে কোনো সেশনকে নয়, পার্লামেন্টের এজ হাউসের সেশনকে সামন করতে পারেন, প্রোরোগ করতে পারেন এবং লোকসভাকে ডিজলভ করতে পারেন। ডিজলভটা হচ্ছে লোকসভার ক্ষেত্রে, প্রোরোগটা হচ্ছে লোকসভার ক্ষেত্রে, কিন্তু এজ হাউসকে সামন করতে পারেন হচ্ছে দুটো দুটো হাউসকেই সামন করতে পারেন, ঠিক আছে। কারণ রাজ্যসভার ক্ষেত্রে আমরা জানি রিজলভ হয় না, ঠিক আছে। আরও স্পেসিফিক্যালি যদি বলি, তাহলে সামন যদি হয় সেটা হচ্ছে আর্টিকেল 85 ক্লজ 1। আচ্ছা, প্রোরোগ যদি হয় সেটা হচ্ছে আর্টিকেল 85 ক্লজ 2 সাব ক্লজ এ। আর আমাদের ডিজলভ যদি হয় লোকসভার ক্ষেত্রে ডিজলভ, সেটা হচ্ছে আর্টিকেল 85 সাব ক্লজ 2 সাব ক্লজ বি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হাউসের ফাংশন। আচ্ছা, স্পিকার অফ দ্য লোকসভা, স্পিকার অফ দ্য লোকসভা হচ্ছে আমাদের আর্টিকেল কত 93-তে এটা বলা আছে। স্পিকার অফ দ্য লোকসভা বর্তমান স্পিকার কে আছেন? ওম বিড়লা মহাশয়। চেয়ারম্যান অফ রাজ্যসভা, চেয়ারম্যান অফ রাজ্যসভা প্রেজেন্টলি কে আছেন? আচ্ছা, চেয়ারম্যান অফ রাজ্যসভা কে হবেন? এক্স অফিসিও চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট আমাদের যিনি আছেন অর্থাৎ জগদীপ ধনকর মহাশয়, উনি হয়ে যাবেন এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। অর্থাৎ ইনি কিন্তু রাজ্যসভার মেম্বার নয়, ইনি ভাইস প্রেসিডেন্ট, যিনি অ্যাজ এ এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে কাজ করবেন রাজ্যসভার। এইটা হচ্ছে কত নম্বর আর্টিকেলে বলা আছে? এটা দুটো আর্টিকেলে বলা আছে। আর্টিকেল 64-এ আমাদের বলা আছে, আরেকটা আর্টিকেলে এটাকে বলা আছে, সেটা হচ্ছে আর্টিকেল 89 সাব ক্লজ 1-এ এটা বলা আছে। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আমাদের দেশে একজন প্রাইম মিনিস্টার থাকবেন, এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? এটা হচ্ছে আমাদের আর্টিকেল 74-এ বলা আছে, আর্টিকেল 74, ঠিক আছে। আর্টিকেল 74-এ কি বলা আছে? আর্টিকেল 74-এ বলা আছে দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার্স with the Prime Minister at the head to aid and advise the President, who shall, in the exercise of his functions, act in accordance with such advice. অর্থাৎ
একজন একটা কাউন্সিল অফ মিনিস্টার্স থাকবেন এবং একজন প্রাইম মিনিস্টার থাকবেন, যে হচ্ছে এই কাউন্সিল অফ মিনিস্টারটাকে হেড করবেন। এর দায়িত্ব কি হবে এই কাউন্সিল অফ মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারের? প্রেসিডেন্টকে এইড অ্যান্ড অ্যাডভাইস দেওয়া, কিভাবে প্রেসিডেন্ট গভর্নমেন্টটা চালাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর্টিকেল 74-এর সাবক্লজ 1-এ বলা আছে। এখান থেকে একটা ফেভারিট কোশ্চেন আছে যে প্রেসিডেন্ট ইজ দ্য নমিনাল হেড অ্যান্ড প্রাইম মিনিস্টার ইজ দ্য রিয়েল হেড। এটা কত নম্বর আর্টিকেল থেকে আমরা জানতে পারি? এটা হচ্ছে এই 74 ক্লজ 1 থেকে আমরা জানতে পারি। খুবই ফেমাস কোশ্চেন, ঠিক আছে, খুব মানে একদম কনসেপচুয়াল কোশ্চেনও এটা, যার জন্য এই আর্টিকেলটা আমি এক্সপ্লেন করলাম। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে 2, 3, 4, 5, 6, 7 কিভাবে হচ্ছে? আর্টিকেল 52 হচ্ছে দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, একজন প্রেসিডেন্ট থাকবে, এটা বলা আছে। 63-তে কিসের কথা বলা হচ্ছে? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া একজন থাকবেন। 74-এ হচ্ছে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, মিনিস্টার অফ ইন্ডিয়া। এই তিনটের কথা বলা আছে, এটাকে এইভাবে মনে রাখতেও পারো, 2, 3, 4, 5, 6, 7। ওকে, অর্থাৎ 52, 63 এবং 74। চলো, দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট শুড মিট at least once a year, twice a year, thrice a year, 4 times in a year। আচ্ছা, ইন্ডিয়ান পার্লামেন্টের যে সেশন হয়, সেই সেশন যদি আমি দেখি, সেশন টোটাল কটা সেশন হয়? টোটাল হচ্ছে আমাদের 3টে সেশন হয়। 3টে সেশনকে আমরা কিভাবে দেখতে পারি? 3টে সেশনকে আমরা এইভাবে দেখতে পারি, BMW, সবার খুব পছন্দের গাড়ি BMW, ঠিক আছে। তো BMW দিয়ে আমরা 3টে সেশন দেখতে পারি। কিভাবে? বি হচ্ছে আমাদের বাজেট সেশন, বাজেট সেশন। এম আমাদের কি? মনসুন সেশন, মনসুন সেশন। ওকে, আর ডাব্লু আমাদের কি? ডাব্লু হচ্ছে আমাদের উইন্টার সেশন। এই 3টে সেশনের কথা আমাদের পার্লামেন্টে কনস্টিটিউশনে বলা আছে। কিন্তু কনস্টিটিউশনের 85 ক্লজ 1-এ বলা আছে যে অ্যাটলিস্ট 6 মাসে একবার পার্লামেন্টকে সেশনে বসতেই হবে। অ্যাটলিস্ট 6 মাসে একবার মানে কত? 12 মাসে দুবার। তাহলে এখানে কি বলছে? লিস্ট টাইম কবার বসতে পারে? টুয়াইস, অর্থাৎ দুবার কিন্তু এক বছরের মধ্যে বসতেই হবে সেশন। 3বার তো বসতেই পারে, কিন্তু দুবার অবশ্যই বসতেই হবে, কারণ 6 মাসের বেশি পার্লামেন্ট উইথাউট সেশনে থাকতে পারে না। এটা কোথায় বলা আছে? এটা হচ্ছে আর্টিকেল 85 সাবক্লজ 1-এ বলা আছে। ওকে, the parliament can legislate on the subject in the state list if the, তাহলে কি বলেছে? the parliament can legislate on the subject of the state list। আচ্ছা, পার্লামেন্ট স্টেট লিস্ট যে আছে সেখানে নাক গলাতে পারবে, এরকম ভাবে ভাবতে পারবো। স্টেট লিস্টের কোনো সাবজেক্টে মাথা গলাতে পারবে। এটা কিভাবে? প্রেসিডেন্ট যদি ইস্যু অর্ডার করে তার দ্বারা, সুপ্রিম কোর্ট গিভস অথরিটি, সুপ্রিম কোর্ট যদি অথরিটি দেয় তার দ্বারা, রাজ্যসভা পাসেস এ রিজলিউশন বাই 2/3 অফ ইটস মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, তার দ্বারা, অথবা প্রাইম মিনিস্টার ইস্যুড স্পেশাল অর্ডার, প্রাইম মিনিস্টার যদি ইস্যু করে। এইটা কারেক্ট অ্যান্সার হচ্ছে কেউই এই ইস্যু করতে পারে না, না প্রেসিডেন্ট, না প্রাইম মিনিস্টার, না সুপ্রিম কোর্ট। যদি রাজ্যসভাতে রিজলিউশন পাস হয় 2/3 মেজরিটির দ্বারা, এবং তারা যদি ডিক্লেয়ার করে এটা একটা ন্যাশনাল ইন্টারেস্টের জন্য, তাহলেই একমাত্র পার্লামেন্ট হচ্ছে স্টেট লিস্টে নাক গলাতে পারে বা স্টেট লিস্টের ক্ষেত্রে লেজিসলেট করতে পারে। এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? এটা আর্টিকেল 249, আর্টিকেল 249 এই কথাটা বলা আছে। অর্থাৎ কোনো ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে এবং রাজ্যসভার যদি 2/3 মেজরিটি মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং দিয়ে রিজলিউশনটা পাস করায়, তবেই একমাত্র পার্লামেন্ট অর্থাৎ সেন্ট্রাল লেজিসলেচার আমাদের স্টেট লেজিসলেচারে বা স্টেট লিস্টে মাথা গলাতে পারবে। ওকে, বা লেজিসলেট করতে পারবে বলতে পারো ইন বেটার ভার্সন। এ পার্লামেন্ট সিস্টেম অফ গভর্নমেন্ট ইজ ওয়ান ইন হুইচ, একটা পার্লামেন্ট সিস্টেম ইন গভর্নমেন্ট কোনটা? অল পলিটিক্যাল পার্টিজ ইন দ্য পার্লামেন্ট আর প্রেজেন্ট ইন দ্য গভর্নমেন্ট। অল পলিটিক্যাল পার্টিজ যে একটা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে প্রেজেন্ট থাকবে, সেটা মানে নাও হতে পারে, কারণ আমাদের হচ্ছে কি বলবো,
কোলিশন গভর্নমেন্টও মানে হতে পারে, কোলিশন গভর্নমেন্টও হতে পারে, আবার সিঙ্গেল পার্টি মেজরিটি গভর্নমেন্টও হতে পারে। কোলিশন মানে জোট সরকার যেটাকে বলছে, কোলিশন গভর্নমেন্টও হতে পারে, আবার সিঙ্গেল পার্টি মেজরিটি সরকারও হতে পারে। কোলিশন সরকার এখন যেমন হয়েছে। সিঙ্গেল পার্টি মেজরিটি কোনটা? সিঙ্গেল পার্টি মেজরিটি হচ্ছে আমাদের যেটা আগের লোকসভাতে যেটা ছিল, ঠিক আছে, 15 লোকসভাতে, এখন 16 লোকসভা চলছে। কোলিশন গভর্নমেন্টও হতে পারে, আমাদের সিঙ্গেল পার্টি মেজরিটি গভর্নমেন্টও হতে পারে। তাহলে অল পার্টিজে প্রেজেন্ট থাকতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। দ্য গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল টু দ্য পার্লামেন্ট অ্যান্ড ক্যান বি রিমুভড বাই ইট। গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল টু দ্য পার্লামেন্ট অ্যান্ড ক্যান বি রিমুভড বাই ইট। আচ্ছা, আমাদের যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, তার মূল মোটো হচ্ছে এটা কি না, এক্সিকিউটিভ is responsible to the legislature। এটা একদম মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে, এটা একদম মানে মাথার মধ্যে একদম ভরে নাও। এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার, এটা হচ্ছে আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট যেটা আছে, সেই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের মেন মোটো। এক্সিকিউটিভ মানে কি? এক্সিকিউটিভ মানে হচ্ছে আমাদের কাউন্সিল অফ মিনিস্টার্স, কাউন্সিল অফ মিনিস্টার্স। আচ্ছা, আর লেজিসলেচার কারা? লেজিসলেচার মানে হচ্ছে আমাদের পার্লামেন্ট, মানে যারা ইলেক্ট হয়ে এসছে, রিপ্রেজেন্টেটিভ আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে এই এক্সিকিউটিভ কাউন্সিল অফ মিনিস্টার্স কার কাছে রেসপন্সিবল থাকবে? পার্লামেন্টের কাছে। তাহলে এই এক্সিকিউটিভ কি? এক্সিকিউটিভ দ্বারাই আমাদের গভর্নমেন্ট পরিচালিত হচ্ছে। গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল টু দ্য পার্লামেন্ট, তাহলে এই কথাটা একদম ঠিক বলেছে। অ্যান্ড ক্যান বি রিমুভড বাই ইট, এইটা কি ঠিক? ক্যান বি রিমুভড বাই ইট অবশ্যই ঠিক, কারণ পার্লামেন্ট যদি চায় তাহলে কি করতে পারে? নো কনফিডেন্স মোশন আনতে পারে, নো কনফিডেন্স মোশন এনে আমাদের প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করে লোকসভাকে ডিসলভ করে দিতে পারে। হোয়াট এ বিউটিফুল থিং। তাহলে কি হচ্ছে? এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার, এক্সিকিউটিভ লেজিসলেচারের কাছে দায়বদ্ধ, রেসপন্সিবল। তাহলে কাউন্সিল অফ মিনিস্টার সেটাই আমাদের গভর্নমেন্ট, গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল টু দ্য পার্লামেন্ট। এবং তারা কি এটাকে রিমুভ করতে পারে? অবশ্যই রিমুভ করতে পারে। তারা যদি নো কনফিডেন্স মোশন আনে তাহলে প্রেসিডেন্ট কি করবে? ডিসলভ করে দেবে। প্রেসিডেন্ট কার দ্বারা ডিসলভ করবে? বাই আর্টিকেল 85 সাবক্লজ 2 সাবক্লজ এ, আগের কোশ্চেনেই আমরা দেখে এসেছি, তাই তো? তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর। বাকি অপশনগুলো একবার দেখি। দ্য গভর্নমেন্ট ইজ ইলেক্টেড বাই দ্য পিপল অ্যান্ড ক্যান বি রিমুভ বাই দেম। গভর্নমেন্ট ইজ ইলেক্টেড বাই দ্য পিপল, এইখানে টার্মটা দেখো, গভর্নমেন্ট, গভর্নমেন্ট কিন্তু ইলেক্টেড নয়, ডিরেক্টলি ইলেক্টেড নয়। ইলেক্টেড কারা? পার্লামেন্ট। বা এখানে আমি যদি দেখি তাহলে পার্লামেন্টকে আরো ভালোভাবে আমরা যদি বলি রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্টেটিভদের আমরা ইলেক্ট করছি। তারা সবাই কি গভর্নমেন্ট? সবাই গভর্নমেন্ট নয়। এরা ইনডিরেক্টলি ইলেক্ট করছে আমাদের কাউন্সিল অফ মিনিস্টারকে, সেটাকেই আমরা এক্সিকিউটিভ বলছি, সেটাই আমাদের গভর্নমেন্ট। ইলেক্টেড বাই দ্য পিপল এবং ক্যান বি রিমুভ বাই দেম, তার দ্বারা রিমুভ এটা নয়, কারণ নো কনফিডেন্স মোশন পার্লামেন্টে পাস হয় আমরা জানি। দ্য গভর্নমেন্ট ইজ চুজেন বাই দ্য পার্লামেন্ট বাট ক্যান নট বি রিমুভ বাই ইট বিফোর কমপ্লিশন অফ ফিক্সড টার্ম। এটাও ভুল, কারণ ফিক্সড টার্মের আগে রিমুভ হতে পারে কিভাবে? নো কনফিডেন্স মোশন পাস করে। তাহলে ব্যাপারটা আমরা ক্লিয়ার করে ফেললাম। চলো নেক্সট কোশ্চেন। দ্য মেন অ্যাডভান্টেজেস অফ দ্য পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট ইজ। আচ্ছা, মেন অ্যাডভান্টেজেস অফ দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এটা ওটাই যেটা হচ্ছে এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার, এটাই থাকবে। দ্য এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, এটা সম্ভব নয়, ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি সম্ভব নয়। কারণ কি? কারণ আমরা কি জানি এক্সিকিউটিভের কাজ কি? এক্সিকিউটিভের কাজ আইন প্রণয়ন করা, ঠিক আছে, ল ইনফোর্স করা। লেজিসলেচারের কাজ কি? লেজিসলেচারের কাজ হচ্ছে ল মেক করা বা ল তৈরি করা। তাহলে দুজন দুজনের ওপর ডিপেন্ডেবল, এ ল তৈরি করবে, এ ল ইনফোর্স করবে। তাহলে এক্সিকিউটিভ এবং লেজিসলেচার কখনোই ইন্ডিপেন্ডেন্ট নয়, এরা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট।
ইন্টার ডিপেন্ডেন্ট। আচ্ছা, আরেকভাবে আমরা যদি বুঝতে চাই তাহলে এইভাবে বুঝতে পারবো, আমাদের যে প্রেসিডেন্ট আছেন তিনিও একজন এক্সিকিউটিভ। লেজিসলেচারের কাজ কি? বিল আনবে, বিল পাস হবে লোকসভা, তারপর রাজ্যসভা, পাস হলো। এইখানে প্রেসিডেন্ট যত সময় না সাইন করছে তত সময় এই বিলটা অ্যাক্ট হবে না, আইন হবে না। তাহলে আমরা বলতে পারি এরা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট, একে অপরের উপর ইন্টারডিপেন্ডেন্ট, তাই তো? এভাবে আমরা ভাবতে পারি। ইট প্রোভাইডস কন্টিনিউটি অফ পলিসি অ্যান্ড ইজ মোর এফিসিয়েন্ট। পার্লামেন্ট হচ্ছে প্রোভাইডস কন্টিনিউটি অফ পলিসি না, কারণ আমাদের 5 বছর পরেই পার্লামেন্ট আবার চেঞ্জ হবে, ঠিক আছে, নতুন ইলেকশন হবে, তাহলে কন্টিনিউটি অফ পলিসি কথা আমরা বলতে পারি না। দ্য এক্সিকিউটিভ রিমেন্স রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার, এটা হচ্ছে একদম একদম বেসিক কনসেপ্ট অফ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। এক্সিকিউটিভ রিমেন্স রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার, এক্সিকিউটিভ সবসময়ের জন্য লেজিসলেচারের কাছে রেসপন্সিবল থাকবে, ঠিক আছে। দিস ইজ দ্য অ্যান্সার। The head of the government cannot be changed without election. Head of the government cannot be changed without election. এটা হতেই পারে, ইলেকশন ছাড়া আমাদের হেড অফ দ্য স্টেট চেঞ্জ হতেই পারে। যদি লিডার চেঞ্জ হয় তাহলে হেড অফ দ্য গভর্নমেন্ট চেঞ্জ হবে। নো কনফিডেন্স মোশন পাস করলাম, যে তারপর আবার কনফিডেন্স মোশন আনলাম, অন্য একজনকে লিডার বানালাম, তাহলে আমাদের ইলেকশন ছাড়াও লিডার চেঞ্জ হতে পারে, ঠিক আছে। চলো, Which article of the Indian Constitution gives power to the Parliament to amend the Constitution? আচ্ছা, কনস্টিটিউশন যে অ্যামেন্ডমেন্টের যে আর্টিকেল সেটাই এখানে বলা আছে, এটা হচ্ছে আর্টিকেল 368 এ বলা আছে, একদম সোজা সাপটা হিসেব। এবার বাকি হিসেবগুলো একটু মেলাই। আর্টিকেল 352, আর্টিকেল 352 কিসের কথা বলছে? ন্যাশনাল ইমার্জেন্সি, এনই বলে ডিনোট করছে। ন্যাশনাল ইমার্জেন্সি কাকে বলছে? অ্যান ইমার্জেন্সি হোয়েন ওয়ার বা অ্যান ইমার্জেন্সি ডিউ টু, হোয়েন না করে ডিউ টু করি, ডিউ টু ওয়ার এক্সটার্নাল অ্যাগ্রেশন অ্যান্ড আর্মড রেবেলিয়ান, অর্থাৎ ওয়ার থাকবে, এক্সটার্নাল অ্যাগ্রেশন থাকবে এবং আর্মড রেবেলিয়ান থাকবে। আচ্ছা, এই আর্মড রেবেলিয়ান যে টার্মটা, এই যে টার্মটা আর্মড রেবেলিয়ান, এই টার্মটা কিন্তু আমাদের আগে কনস্টিটিউশনে ছিল না। এই টার্মটা আমাদের অ্যাড হয়েছে বাই 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এর মাধ্যমে। কেন অ্যাড করা হলো আর্মড রেবেলিয়ান? এর জায়গায় আগে যে টার্মটা ছিল সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল ডিস্টারবেন্স, ঠিক আছে, এই টার্মটা আগে ছিল। যেই টার্মটার সুযোগ বা ফায়দা বা যা কিছু বলতে পারো, এটা কে নেয়? এটা হচ্ছে আমাদের নেয় তখনকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট। কি কি কারণে এটা বললাম না, এই ইন্টারনাল ডিস্টারবেন্স যে টার্মটা, কোনটা ইন্টারনাল ডিস্টারবেন্স, এই ব্যাপারটা আমাদের কিন্তু কনস্টিটিউশনে বলা নেই। সেই জন্যই ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট 1975-এ কি করলেন? ইমার্জেন্সি ঘোষণা করে দিলেন অন দ্য ইস্যু অফ ইন্টারনাল ডিস্টারবেন্সের ইস্যু দিয়ে আমাদের দেশে ন্যাশনাল ইমার্জেন্সি জারি করে দিলেন। এই ইন্টারনাল ডিস্টারবেন্সকে ঠিকঠাকভাবে ক্ল্যারিফাই করা গেল না। তখন 1977-এ আমাদের কার গভর্নমেন্ট এলো? মোরারজি দেশাই গভর্নমেন্ট, জনতা পার্টির গভর্নমেন্ট, মোরারজি দেশাই গভর্নমেন্ট এসে 1978-এ এইটাকে চেঞ্জ করা হলো। 1978-এ এটাকে চেঞ্জ করা হলো এবং চেঞ্জ করে কি করে দেওয়া হলো? আর্মড রেবেলিয়ান, ঠিক আছে, তার জন্য এটা অ্যাড করা হয়েছে। বোঝা গেল? এবার আর্টিকেল 356 আমরা কি হিসেবে জানি? এটাকে আমরা জানি হচ্ছে প্রেসিডেন্ট রুল হিসেবে। প্রেসিডেন্ট রুল কেন বলছে না, আমাদের স্টেটে যদি কনস্টিটিউশনাল মেশনারি ফেল করে
বা কনস্টিটিউশনাল মেশিনারি যদি ঠিকঠাক কাজ করতে না পারে, তাহলে আমাদের যে গভর্নর আছে অর্থাৎ সেন্ট্রালের যিনি রিপ্রেজেন্টেটিভ, তিনি প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করবেন প্রেসিডেন্টের হাতে স্টেটের দায়িত্বভার তুলে নেওয়ার জন্য। তাই জন্য এটাকে আমরা পপুলারলি কিভাবে জানি, পপুলারলি নোন অ্যাজ প্রেসিডেন্ট রুল। ওকে। আর আর্টিকেল 360-তে আমাদের কি বলা আছে? আর্টিকেল 360-তে বলা আছে ফিনান্সিয়াল ইমার্জেন্সির কথা। ফিনান্সিয়াল ইমার্জেন্সি এখনো অবধি আমাদের দেশে একবারও লাগু হয়নি। ন্যাশনাল প্রেসিডেন্ট রুল আমরা যদি দেখি, তাহলে প্রেসিডেন্ট রুল অনেকবার লাগু হয়েছে, অ্যাবাভ 100+ বার হচ্ছে প্রেসিডেন্ট রুল, বিভিন্ন স্টেটের ক্ষেত্রে লাগু হয়েছে। আর আমরা যদি ন্যাশনাল ইমার্জেন্সি দেখি, তাহলে ন্যাশনাল ইমার্জেন্সি আমাদের 3বার লাগু হয়েছে। একটা হচ্ছে 1962, যখন ইন্দো চায়না ওয়ার হচ্ছিল আমাদের। একটা হচ্ছে 1971, এখানে হচ্ছে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ ওয়ার, বা যেটা বাংলাদেশ লিবারেশন ওয়ার, যেটা মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তি বাহিনী যেখানে তৈরি হয়েছিল সেটা। আরেকটা আমি কি বললাম, এই যে ইন্টারনাল ডিস্টারবেন্সের একটা ফায়দা তুলে নিয়েছিল ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট, সেটা হচ্ছে 1975-এ একটা ইমার্জেন্সি হয়ে গেছে। এই তিনটে হচ্ছে আমাদের টোটাল ন্যাশনাল ইমার্জেন্সি হয়েছে 3বার। প্রেসিডেন্ট রুল অ্যাবাভ 100+, আর ফিনান্সিয়াল ইমার্জেন্সি আমাদের এখনো অবধি হয়নি, লাগু হয়নি। ওকে, ক্লিয়ার? চলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রভিশনস ডিলস উইথ দ্য প্রিভিলেজেস অ্যান্ড ইমিউনিটিজ অফ দ্য মেম্বার্স অফ দ্য পার্লিয়ামেন্ট আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? এদের মধ্যে কোন আর্টিকেলে মেম্বার্স অফ দ্য পার্লামেন্টের ইমিউনিটিজের কথা বলা আছে? এটা হচ্ছে আর্টিকেল 105। আর্টিকেল 105-এ আমাদের মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট যারা আছে তাদের ইমিউনিটিজের কথা বলা আছে। বাকি আর্টিকেল যেগুলো আছে 104, 82, 117 অতটা ইম্পর্টেন্ট আর্টিকেল নয়। একবার জাস্ট আমি বলে দিচ্ছি, আর্টিকেল 117-তে হচ্ছে আমাদের যে ফিনান্সিয়াল বিল যেগুলো আছে সেগুলো নিয়ে, ফিনান্সিয়াল বিল যেগুলো আছে সেগুলো নিয়ে স্পেশাল প্রভিশনের কথা বলা আছে। আর্টিকেল 82-তে রিঅ্যাডজাস্টমেন্ট অফ সিটের কথা বলা আছে, রিঅ্যাডজাস্টমেন্টস অফ সিটস আফটার এভরি সেন্সাস, EVERY সেন্সাস। অর্থাৎ সেন্সাস যে আমাদের হবে তারপরে যে আমাদের রাজ্যসভায় যে সিটের যে অ্যাডজাস্টমেন্ট, লোকসভায় যে সিটের অ্যাডজাস্টমেন্ট, সেটার কথা হচ্ছে আমাদের আর্টিকেল 82-তে বলা আছে। আর আর্টিকেল 104-এ কি বলা আছে? আর্টিকেল 104-এ বলা আছে পেনাল্টি ফর সিটিং অ্যান্ড পেনাল্টি ফর সিটিং বিফোর টেকিং ওথ অর হোয়েন ডিসকোয়ালিফাইড। মানে কেউ যদি ওথ না নিয়ে অথবা ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার পর আমাদের লোকসভার সিটে বসে বা ভোট করে, তার যে পেনাল্টি সেটার কথা হচ্ছে আর্টিকেল 104-এ বলা আছে। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, অতটা এক্সাম ওরিয়েন্টেড নয়, মানে ইম্পর্টেন্ট নয় বলতে আমি এক্সাম ওরিয়েন্টেড নয় সেই কথাটাই বলতে চাইছি, ঠিক আছে? তাহলে এটাতে আমরা কি দেখলাম? এটাতে হচ্ছে আমাদের পেনাল্টির কথা বলা আছে। কিসের? না কেউ যদি মেম্বার না হয় বা মেম্বারের ডিসকোয়ালিফাই হয়ে গেছে মেম্বার হিসেবে, বা ওথ পাঠ করেনি, তার আগে যদি রাজ্যসভায় বা লোকসভায় বসে এবং ভোটিং করে, তার পেনাল্টির কথা বলা আছে। এটাতে হচ্ছে সেন্সাসের পর যে আমাদের সিটস আছে তার যে রিঅ্যালোকেশন হবে তার কথা বলা আছে, এবং এটাতে ফিনান্সিয়াল বিলের কিছু স্পেশাল প্রভিশনসের কথা বলা আছে 117-তে। চলো, the power to increase the number of judges in the Supreme Court of India is vested in, এই যে জাজের সংখ্যা বাড়ানো, এই পাওয়ারটা কার ওপর দেওয়া আছে? এই পাওয়ারটা কার ওপর ভেস্টেড আছে? এটা হচ্ছে আমাদের পার্লামেন্টের ওপর ভেস্টেড আছে এই পাওয়ারটা, ঠিক আছে? এটা একদম সোজা সাপটা হবে, এইভাবেই জেনে রাখো, এটা পার্লামেন্টের ওপর ভেস্টেড আছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নয়, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তো নয়, আর ল কমিশনের ওপর নয়। Who said parliamentary system provides a daily as well as a periodic assessment of the government? এটা কে বলেছেন? আমাদের ফাদার অফ দ্য কনস্টিটিউশন যিনি আছেন তিনি হচ্ছেন ডক্টর BR আম্বেদকর। ইনি হচ্ছেন এই কথাটা বলেছেন, পার্লামেন্টারি সিস্টেম provides a daily as well as a periodic assessment of the government, ঠিক আছে? The quorum to constitute a sitting of a Lok Sabha is
dash of the total of the member of the house under article 100 subclause 3 of the constitution। অর্থাৎ আর্টিকেল 100 ক্লজ 3 তে যে কোরামের কথা বলা আছে সেটা কত, ঠিক আছে, 1/10 1/3 1/5, এই কোরাম হচ্ছে এটা হচ্ছে 1/10 অফ দ্য টোটাল মেম্বার অফ দ্য লোকসভা এবং 1/10 অফ দ্য টোটাল মেম্বার অফ দ্য রাজ্যসভা, দুটোর ক্ষেত্রেই সেম, ঠিক আছে। তাহলে রাজ্যসভার যদি মেম্বার লোকসভার যদি মেম্বার 550 হয় তাহলে আমাদের কোরাম কত হবে 55। বর্তমানে রাজ্যসভার মেম্বার কত 545, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু কত হবে 54.5, 0.5 এ তো হয় না, তাহলে 55, ঠিক আছে। 55টা হচ্ছে আমাদের লোকসভার কোরাম। সেমভাবে আমি যদি রাজ্যসভা দেখি, রাজ্যসভার টোটাল সিটের সংখ্যা কত 250, ঠিক আছে, তাহলে এর কোরাম কত 25, এইভাবে ভাবতে পারো। চলো, the chairman of the public accounts committee in Indian parliament is চেয়ারম্যান অফ দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ইন্ডিয়ার ক্ষেত্রে কে হয়? পাবলিক অ্যাকাউন্টস কমিটি আছে যে হচ্ছে আমাদের ক্যাগ যিনি আছেন, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, CAG। ক্যাগ যিনি আছেন আর্টিকেল 148-এ ক্যাগের কথা বলা আছে। ক্যাগ যিনি আছেন তিনি যে অডিট করেন, সেই অডিটটা ভেরিফাই কে করেন বা তার যে অ্যাসেসমেন্ট সেটা কে করেন, সেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এবং এর হেডে কে থাকেন? এর হেডে হচ্ছে আমাদের থাকেন লিডার অফ অপোজিশন যিনি আছেন, তিনি হচ্ছেন এর হেডে থাকবেন, ঠিক আছে। আচ্ছা, হোয়াট আর দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ সিটস ফিক্সড ফর রাজ্যসভা ইন ইন্ডিয়া? রাজ্যসভার ম্যাক্সিমাম নাম্বার অফ সিটস কত? এটা হচ্ছে 250টা সিট হচ্ছে রাজ্যসভার ম্যাক্সিমাম সিটস, যার মধ্যে 238টা হবে হচ্ছে আমাদের ইলেক্টেড এবং 12 জন হচ্ছে কি হবে নমিনেটেড হবে। নমিনেটেড, এই নমিনেটেড এদেরকে নমিনেট কে করবে? নমিনেট করবে হচ্ছে প্রেসিডেন্ট নমিনেট করবে। আচ্ছা, এদেরকে কিসের বেসিসে নমিনেট করবে? অন দ্য বেসিস অফ লিটারেচার, সাহিত্য, আর্ট, সায়েন্স অ্যান্ড সোশিয়াল সার্ভিস। এটাও পরীক্ষায় এসছে, ঠিক আছে, কোন কোন বিষয়ের ওপর নমিনেশন হয়। এই 4টে বিষয়ের ওপর নমিনেশন হয়, একটা হচ্ছে লিটারেচার, একটা হচ্ছে আর্ট, একটা হচ্ছে সায়েন্স, একটা হচ্ছে সোশিয়াল সার্ভিস। টোটাল সিট আমরা কত দেখলাম 250, যার মধ্যে 238টা হচ্ছে ইলেক্টেড, 12টা হচ্ছে নমিনেটেড। কে নমিনেট করছে? প্রেসিডেন্ট নমিনেট করছে এই 4টে গ্রাউন্ডের ওপর। প্রেজেন্ট আমরা যদি টোটাল সিট দেখি তাহলে কটা আছে? 245টা। প্রেজেন্ট স্ট্রেংথ আমরা যদি দেখি রাজ্যসভার, সেটা হচ্ছে 245। চলো, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য রাজ্যসভা কনস্টিটিউটেড ফর দ্য ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম ইলেকশন যদি আমরা দেখি তাহলে 1951-এ শুরু হয়েছিল, 1951-তে এই ডিসেম্বরের দিকে, 1952-তে গিয়ে আমাদের ইলেকশন শেষ হয়, তাই 51-52 হিসেবে নেওয়া হয়। এবং ফার্স্ট টাইম রাজ্যসভা কবে কনস্টিটিউট হয় বা লোকসভা কবে কনস্টিটিউট হয়, সেটা হচ্ছে 1952-তে, কারণ ইলেকশনের পরেই তো রাজ্যসভা লোকসভা কনস্টিটিউটেড হবে, তো সেটা 1952-তে হয়েছিল। ওকে, in the Rajya Sabha, the states have been given seats in accordance with their population equally on the basis of population and economic position on the basis of present economic status. ইকোনমিক পজিশন বা ইকোনমিক স্ট্যাটাস কোনোভাবেই নয়, ইকুয়ালি নয়। ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য পপুলেশন, অর্থাৎ পপুলেশন যত হবে একটা স্টেটের, তার সেইভাবে তার সিট অ্যালোকেট হবে, ঠিক আছে। এটা একদম কমন বিষয়, এটা নিয়ে আর ডিটেলস যাচ্ছি না। রাজ্যসভা হ্যাজ ইকুয়াল পাওয়ার উইথ লোকসভা ইন, রাজ্যসভা এবং লোকসভার ইকুয়াল পাওয়ার আছে কিসে? দ্য ম্যাটার অফ ক্রিয়েটিং এ নিউ অল ইন্ডিয়া সার্ভিস। আচ্ছা, এটা হচ্ছে লোকসভার কোনো পাওয়ার নেই, এটা হচ্ছে এক্সক্লুসিভ পাওয়ার অফ রাজ্যসভা, আর্টিকেল 312-তে হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিসেস যে নিউ ক্রিয়েশন, এটা এক্সক্লুসিভ পাওয়ার অফ রাজ্যসভা, এটা শুধুমাত্র রাজ্যসভার পাওয়ার আছে। অ্যামেন্ডিং অফ দ্য কনস্টিটিউশন, এইটার ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভার ইকুয়াল পাওয়ার আছে। রাইট অ্যান্সার হচ্ছে অ্যামেন্ডিং অফ দ্য কনস্টিটিউশন। রিমুভাল অফ দ্য গভর্নমেন্টের ক্ষেত্রে নো কনফিডেন্স মোশন সবসময়ের জন্য, কনফিডেন্স মোশন সবসময়ের জন্য কোথায় পাস হবে? লোকসভাতে, এটা রাজ্যসভার কোনো ভূমিকাই নেই। মেকিং কাট মোশন, এই কাট মোশনটা অ্যাকচুয়ালি হচ্ছে কিসের পার্ট? কাট মোশন ইজ এ পার্ট অফ মানি বিল।
আর মানি বিল ইজ এক্সক্লুসিভ বিল ফর রাজ্যসভা, ঠিক আছে, সরি লোকসভা। মানি বিলে হচ্ছে এক্সক্লুসিভ রাইট আছে লোকসভার, তাই এগুলো এই দুটো হচ্ছে লোকসভার, এটা হচ্ছে এক্সক্লুসিভলি রাজ্যসভার 312 নিউ নিউ হচ্ছে ক্রিয়েট করা অল ইন্ডিয়া সার্ভিস। আর অ্যামেন্ডিং অফ দ্য কনস্টিটিউশন সেটা লোকসভা এবং রাজ্যসভা দুটোরই সেম পজিশন আছে। The state which has the largest number of seats reserved for the scheduled tribes in the Lok Sabha is the state which has the largest number of seats. আচ্ছা, largest number of seats for scheduled tribes, scheduled tribe এর জন্য largest number of seat কার কোন স্টেটে আছে, সেটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ। এমনি যদি লার্জেস্ট নাম্বার অফ সিট দেখি সেটা কিন্তু আমাদের উত্তরপ্রদেশ, কারণ এর পপুলেশন সবচেয়ে বেশি। আর যদি শুধুমাত্র শিডিউল ট্রাইবের কথা বলা হয়, শিডিউল ট্রাইবসের হচ্ছে সিট সবচেয়ে বেশি হচ্ছে মধ্যপ্রদেশে। ওকে, চলো। ভোট অফ নো কনফিডেন্স মোশন ইজ ব্রট ইন হুইচ হাউস, এটা একটু আগেই আমরা আলোচনা করেছি। ভোট অফ নো কনফিডেন্স ইজ এক্সক্লুসিভ ইন লোকসভা, কারণ রাজ্যসভা কোনোদিনই ডিজলভ হবে না, অনলি লোকসভা ডিজলভ হয়, তাই ভোট অফ নো কনফিডেন্স শুধুমাত্র লোকসভাতেই আসে। ওকে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান এই মন দিয়ে সেশনটা করার জন্য। হোপ ইউ এনজয়েড দ্য সেশন। থ্যাংক ইউ, টাটা।